সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা বেশ কয়েকদিন আগে IL T20, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল লিগ T20 বলি, সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে তারা তারিখ ঘোষণা করেছে কবে থেকে কবে নাগাদ টুর্নামেন্টটা হবে। তাদের সব কিছুই তারা একটা বিস্তারিত জানিয়ে দিয়েছে, যদিও টুর্নামেন্টটা এখনও অনেক দেরি আছে, যেহেতু ডিসেম্বরের 2 তারিখে খুব সম্ভবত তারা টুর্নামেন্টটা শুরু হবে। এখনও বেশ কয়েক মাস বাকি থাকলেও সেই প্রস্তুতিটা কিন্তু তারা নিয়ে রেখেছে। সো এই দিক থেকে আমরা ওই দিন আলোচনা করেছিলাম যে IL T20 যখন এরকম প্রস্তুতি নিয়ে রেখেছে, বিসিবির পরিস্থিতিটা কী, বা বিপিএল কোন জায়গাটা দাঁড়িয়ে আছে, সেটা কি আসলে বিপিএল আদতে সেই পর্যায়ে আছে কিনা, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। এখন নতুন একটা ব্যাপার হচ্ছে যে আজকে IL T20 নিয়ে নতুন একটা খবর এসেছে, সেটা হচ্ছে তাদের স্যালারিটা 20% কমানো হচ্ছে। পাশাপাশি সবচেয়ে বড় যে খবরটা IL T20 নিয়ে, সেটা হচ্ছে যে আগামী মৌসুম থেকে, যেটাকে 25-26 মৌসুম ধরা হচ্ছে, সেই মৌসুম থেকে বা মানে এই মৌসুমটা থেকে 25-26 মৌসুম থেকে শুরু হচ্ছে নিলামের একটা সিস্টেম শুরু হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, IPL-এর বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু ওই রকমভাবে কোনো নিলাম নেই। আপনি যদি PSL-এর কথা বলেন, BPL-এর কথা বলেন, CPL, মেজর লিগ ক্রিকেট, দ্য 100, নিলাম কিন্তু নেই। এগুলো হচ্ছে ড্রাফটেড। আপনার একটা ফিক্সড প্রাইস থাকবে, ফিক্সড দাম দেওয়া থাকবে, সেইটা থেকে আপনি নিলাম ড্রাফটের মাধ্যমে আপনি ফিক্সড করবেন যে এই ক্রিকেটটা আমার প্রয়োজন, এই ক্রিকেটারকে আমি নেব, এরকম একটা কলের সিস্টেম থাকে। কিন্তু IPL-এ কিন্তু ব্যাপারটা একেবারে ভিন্ন। যদি IPL-এ খেয়াল করেন, আপনি একবার মেগা নিলাম হয়, তারপরে মানে প্রত্যেক বছরই মিনি নিলাম হয়, একটা লম্বা সময় পর কখনো কখনো মেগা নিলাম, যেমন গত মৌসুমটা মেগা নিলাম হয়েছে, এরপরে আরেকটা মেগা নিলাম হবে পরবর্তীতে, তার আগে আবার মিনি নিলাম হবে। সো এই প্রসেসটা সেখানে আপনি বিট করতে পারবেন। একটা ক্রিকেটারের দাম ধরুন বেস্ট প্রাইস ধরুন 50 লাখ টাকা, সেখান থেকে আপনি আস্তে আস্তে সেটা অনেক দূর যেতে পারে। আপনি ঋষভ পান্তের কথা বলতে পারেন, 2 কোটি রুপি তার বেস্ট প্রাইস ছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত 27 কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন। শ্রেয়াস আয়ার, পাঞ্জাব কিংস যার অধীনে ফাইনালে উঠেছে, তার দাম ছিল 2 কোটি রুপি ভিত্তিমূল্য, কিন্তু তিনি বিক্রি হয়েছিলেন 26 কোটি 75 লাখ রুপিতে। এরকম একটা প্রসেস খুব সম্ভবত IL T20 শুরু করতে যাচ্ছে। ক্রিকইনফোর প্রতিবেদন যেটা, যে যদি ওই পলিসিতে তারা হাঁটতে থাকে, সেক্ষেত্রে সেপ্টেম্বরে তারা নিলামটা শেষ করবে বলে ধারণা করা হচ্ছে, বা সেপ্টেম্বরে কোনো একটা সময় ওই নিলামটা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনি ধরে নিতে পারেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেকেন্ড কোনো একটা টপ গ্রেডেড একটা টুর্নামেন্টে কিন্তু এই নিলাম পদ্ধতিটা শুরু হচ্ছে। এটাতে কি হবে, ক্রিকেটারদের টাকা পাওয়ার বেশি একটা ব্যাপার থাকবে, এবং ক্রিকেটারদের ভিতরে একটা আগ্রহ থাকবে যে আপনি নাম দিচ্ছেন, আপনার ধরুন 2 কোটি টাকা আপনার বেস প্রাইস, সেখান থেকে আপনি 10 কোটি টাকা পেতে পারেন, 5 কোটি টাকা পেতে পারেন। কিন্তু এইখানে যে জিনিসটা হবে, যে IPL-এ যেমন আপনি 120 কোটি টাকা খরচ করতে পারেন, একজন ক্রিকেটার আপনি 30 কোটি টাকাতে কিনতে পারেন। এটা আপনার প্ল্যান ডিপেন্ড করে যে আপনি কত টাকা দিয়ে কিনবেন বা কত টাকা দিয়ে কিনবেন না। কিন্তু ওই IL T20 যতটুকু বোঝা যাচ্ছে যে একটা ফিক্সড দাম থাকবে, এর উপর আপনি হয়তো যেতে পারবেন না। ধরুন 5 কোটি টাকা, ধরুন অনুমান মানে ধারণা করছি যে 5 কোটি টাকা একটা দাম, ক্রিকেটারের দাম দেওয়া আছে, যে এর বেশি আপনি সর্বোচ্চ ক্যাটাগরি কোনো ক্রিকেটারকে আপনি কিনতে পারবেন না, এর চেয়ে কমে হয়তো কিনতে পারবেন। এরকম একটা পলিসি হতে পারে। এখনও যেহেতু ওইটার ডিটেলিং আমরা এখনও জানি না, ডিটেলসটা এখনও পাবলিশ করা হয়নি, সেক্ষেত্রে এটা বলা কঠিন যে কী পরিমাণ টাকা তারা খরচ করবে, প্রত্যেকটা ক্রিকেটারের জন্য কীভাবে থাকবে। সো ওই প্রসেসটা যখন জানা যাবে, সেটা নিয়ে একটু আলোচনা করা যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে যে IL T20 যেটা চালু করছে, সেখানে IPL-এ বেশ কয়েকটা মানে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আছে। আপনি দুবাই ক্যাপিটালসের কথা বলতে পারেন, MI এমিরেটসের কথা বলতে পারেন, আবুধাবি নাইট রাইডার্সের কথা বলতে পারেন। এগুলো যেহেতু IPL-এর ফ্র্যাঞ্চাইজি, তো সেখানে টুর্নামেন্টের একটা জনপ্রিয়তা তো অবশ্যই আছে, বড় বড় ক্রিকেটাররা সেখানে খেলেন। এইটা একটা প্রশ্ন হতে পারে, যেটা বলার চেষ্টা করছে যে IPL কি কোনোভাবে এটা আবার সারফেস করতে মানে টেক্কা দিতে পারে কিনা। তবে এই প্রশ্ন যদি উত্তর খুঁজেন, আমার কাছে মনে হয় না যে এই টুর্নামেন্টটা সেখানে যেতে পারবে, কারণ যেহেতু IPL-এর হর্তাকর্তারা এটার সাথে সম্পৃক্ত। আমি নিশ্চিত যে IPL-কে টেক্কা দিতে এই ধরনের এই 6 দলের একটা টুর্নামেন্ট এরকমভাবে আপনি ফিক্সড একটা প্রাইস দিয়ে সেটা আপনি সেই উপরে নিয়ে যেতে পারবেন না, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলো IPL-এর সাথে বেশ কয়েকটা সম্পৃক্ত। সেই ক্ষেত্রে আপনি IPL-এর চেয়ে বড় কোনো টুর্নামেন্ট হওয়ার চান্সটা খুবই কম। এটা একটা বড় ব্যাপার। এখন আমি IL T20-র সঙ্গে BPL-টাকে যদি আপনি মেলানোর চেষ্টা করেন, যে BPL সেই 2012 সালে শুরু হয়েছে, আজকে 13-14 বছর চলছে, অথচ এই টুর্নামেন্টের এখনও যে পরিস্থিতি, আপনি নিলাম পরিস্থিতিতে কেমনে যাবেন। প্রথম দিকে খুব সম্ভবত নিলাম হয়েছিল প্রথম 2টা বা 1টা মৌসুমে,
তখন আমরা দেখেছিলাম। তারপরে কিন্তু সেটা ড্রাফটে একটা সিস্টেম চলে আসে, এই ড্রাফটটাও এখন হজবরল একটা পরিস্থিতি হয়ে থাকে। তারপর এই টুর্নামেন্টটা কবে নাগাদ হবে সেটার নিশ্চয়তা আপনি পাচ্ছেন না। আরও ব্যাপার আছে, পারিশ্রমিকের ব্যাপার তো প্রত্যেক দিনই এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। একটা টুর্নামেন্ট শেষ হয়ে গেছে গত ফেব্রুয়ারি মার্চে, সেই টুর্নামেন্টটা এখন পর্যন্ত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে, এই টুর্নামেন্টে পারিশ্রমিক এখনও ক্রিকেটাররা পাননি। এমনও অভিযোগ আছে যে বেশ কয়েক বছর আগের পারিশ্রমিক ক্রিকেটাররা পাননি। আপনি চিটং কিংসের কথা যদি চিন্তা করেন, তারা প্রথম 2 মৌসুমে অংশগ্রহণ করেছিল, সেই 2 মৌসুমের যে টাকাটা পারিশ্রমিক মিনস হচ্ছে যে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি বা অন্যান্য যে খরচগুলো আছে সেই খরচগুলো কিন্তু এখনও মানে বিসিবির কাছ থেকে তারা ক্লিয়ারেন্স নিতে পারেনি, এখনও বিসিবি তাদের কাছে টাকা পায়। সো একটা টুর্নামেন্ট যখন এই পরিস্থিতিতে চলে, একটা হজবরল পরিস্থিতি চলে, জোড়াতালে দিয়ে চলে, তখন আপনি এই টুর্নামেন্টের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করতে পারেন না। সো এখন যেহেতু নতুন সভাপতি এসেছে আমিনুল ইসলাম বুলবুল, আপনি হয়তো বলতে পারেন যে তার অধীনে হয়তো নতুন কিছু আমরা দেখবো, আমরা সবাই আসলে সেটা প্রত্যাশা করবো। কিন্তু তিনি বিসিবিতে আসার কিন্তু একবার অনেক দিন আগে আমার যতটুকু মনে পড়ে তিনি একটা কথা বলেছেন যে আমাদের তো আসলে বিপিএল খুব বেশি প্রয়োজনে, বিপিএলের বাইরে আপনি যদি 3-4টা দেশি টুর্নামেন্ট করতে পারেন সেটা হয়তো বেশি কাজে দেবে। কিন্তু আমি এখন জানি না যে বুলবুল আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে এখন কোন পথে হাঁটবেন বিপিএলটা নিয়ে, যেহেতু একটা বিপিএল হওয়ার কথা ডিসেম্বর জানুয়ারিতে, যেটা যতটুকু শোনা যাচ্ছিল 25 ডিসেম্বর হয়তো শুরু হতে পারে। সেক্ষেত্রে কিছু ইতিবাচক ব্যাপার আছে যে পরিকল্পনাগুলো তিনি হয়তো এখন এসে বাদ দিতে পারবেন না, তখন হয়তো বাইরে থেকে যেটা বলেছেন এটা হয়তো তিনি বিসিবিতে এসে হয়তো একটা হুট করে এরকম একটা টুর্নামেন্ট তিনি চাইলেই বাদ দিতে পারবেন না। তিনি যদি টুর্নামেন্টটা শুরু করেন সেক্ষেত্রে তার যে ভিশনটা, যে তিনি পুরো দেশে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চান, সেক্ষেত্রে তার একটা বড় স্টেপ হতে পারে যে বিপিএলটা 3 ভেন্যু থেকে 4টা বা 5টা ভেন্যুতে নিয়ে যাওয়া। এবং সেইটা যদি করতে চায় আমার কাছে মনে হয় যে 4th বা 5th যদি আপনি 2টা ভেন্যুর খোঁজ করেন সেক্ষেত্রে আমার কাছে রাজশাহী খুব সম্ভবত অনেকটা এগিয়ে থাকবে। যদিও রাজশাহী স্টেডিয়ামের এখনও আসলে পরিস্থিতি খুব একটা ভালো না, এখনও ফ্লাড লাইট নেই। ওই ফ্লাড লাইটগুলো লাস্ট টাইম যখন ছিল সেটা সিলেটে খুব সম্ভবত স্থানান্তর করা হয়েছে। সো অনেক কিছুরই দরকার আছে এখন, সামনে যত সময় খুব বেশি নেই, সেক্ষেত্রে সেটা করতে পারবে কিনা বা হবে কিনা সেটা চান্স কম। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে ওই আপনি যদি সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দিতেছেন সেক্ষেত্রে বিপিএলটাকে আরও অনেক মানে জাঁকজমকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা ভালো ক্রিকেটার আনার প্রসেসটা কী হতে পারে, কবে কোন সময়টাতে টুর্নামেন্ট করলে আপনি ভালো ক্রিকেটার আনতে পারবেন, ফ্র্যাঞ্চাইজিগুলো কত ফ্রেশ থাকতে পারে, টাকা পয়সার দিক থেকে যত আপনি ফ্রেশ থাকতে পারেন, সেই ব্যাপারগুলো যদি একটু এনশিওর করা যায় আমার কাছে মনে হয় যে এইখান থেকে আসলে বিপিএল ঘুরে দাঁড়ানো সম্ভব। যেটা বাংলাদেশের ক্রিকেটের এখন যে দুরবস্থা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যে একটা পরিকল্পনা করা হচ্ছে, তার পাশাপাশি ওই বিপিএলটাকে নিয়েও মনে হয় যে আমিনুল ইসলামের বুলবুলের উচিত হবে একটা ভালো একটা প্রেজেন্টেশন তৈরি করা বা একটা পরিকল্পনা তৈরি করা যে আমরা 5 বছর পর বা 2 বছর পর বিপিএলটাকে আমরা এই জায়গাটাতে দেখতে চাই, আমাদের এই ব্যাপারগুলো আমরা সামনে ইন্ট্রোডিউস করব। সেই ব্যাপারগুলো নিয়ে যদি একটু তিনি ভাবেন আমার কাছে মনে হয় যে বিপিএলটা ভালো হতে পারে। কিন্তু এখনই আপনি আসলে আশাবাদী হতে পারবেন না, তার একটা বড় কারণ যে এখনও বিপিএল নিয়ে সেই আলোচনাটা তৈরি হয়নি যে ফ্র্যাঞ্চাইজি কারা থাকবে, কবে নাগাদ হবে, ড্রাফট কবে, কিভাবে কি হবে, আদতে বিপিএলটা হবে কিনা, সেই ব্যাপারটা তো এখনও আলোচনার টেবিলে ঠিকঠাক আসছে বলে আমার কাছে মনে হয় না। দেখা যাক, যেহেতু নতুন নতুন এসেছেন জুন মাসে হয়তো আমরা মানে এই জুনটা যেহেতু পড়েছে তার প্রত্যেকটা পরিকল্পনার যেটা একটা টাইম ফ্রেম যেটা ধরা হচ্ছে যে 30 জুন পর্যন্ত, তার আগে তিনি মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলবেন, প্ল্যানগুলো গুছিয়ে ফেলবেন, তারপর হয়তো তিনি ওই মাঠের কাজটা শুরু করবেন। আমরা ধরে নিচ্ছি যে এই জুন মাসে বিপিএল নিয়ে বড় একটা আপডেট আমরা হয়তো পাবো, তাদের পরিকল্পনা বা তাদের ভিশনটা হয়তো আমরা দেখতে পাবো। সেটা যদি পাই তারপর আমরা চেষ্টা করবো যে আসলে ওই পুরো ব্যাপারটা নিয়ে কীভাবে আলোচনা করা যায়, কী করা যায়, কী হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করবো। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।